1930 সালের একটা গল্প দিয়ে শুরু করি। সৌদি আরবের মরুভূমিতে তখন শুধু বালি আর পিপাসা। দাম্মাম এলাকার নাম্বার 7 ড্রিলিং সাইটে কাজ চলছে। বছরের পর বছর ড্রিলিং করেও তেলের দেখা মিলছিল না। আমেরিকান কোম্পানিগুলো প্রায় আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু 1938 সালের 3 মার্চ হঠাৎই মাটির নিচ থেকে ভেসে আসতে লাগলো গর্জন। যেন একটা দৈত্য জেগে উঠেছে। মুহূর্তের মধ্যে আকাশচুম্বী কালো তেলের ফোয়ারা বের হয়ে এলো। এই একটা ঘটনা শুধু সৌদি আরব নয়, পুরো পৃথিবীর ভূ রাজনীতি চিরদিনের জন্য বদলে দিয়েছিল। কিন্তু আজ প্রায় 100 বছর পর প্রশ্ন উঠছে, তেলের ফোয়ারা কি জীবিত থাকবে অনন্তকাল? সারা দুনিয়া চলে এই খনিজ তেলে, তাই এটাকে বলা হয় লিকুইড গোল্ড বা তরল সোনা। সেটা পাওয়ার জন্য অস্ত্র, টাকা, কূটবুদ্ধি সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সবাই। এখন মরুভূমির আকাশে অন্যরকম এক গোধূলির সুর। আমরা কি পেট্রো ডলার যুগের শেষ দেখে ফেলেছি? আর এই জ্বালানি যদি শেষ হয়ে যায়, তবে কি মধ্যপ্রাচ্যের কয়েক দশকের রক্তক্ষয়ী সংঘাতের ইতিহাসও চিরতরে মুছে যাবে? নাকি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যোগ হচ্ছে ভয়ঙ্কর কোনো নাম, নিউক্লিয়ার এনার্জি? মধ্যপ্রাচ্যের বাইরে কি বিকল্প আছে একটু খুঁজে দেখা যাক। রাজনীতি আর মিডিয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে ধারণা থাকে যে এই মহামূল্যবান পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস বা এই ধরনের জীবাশ্ম জ্বালানি শুধু মিডল ইস্টেই আছে। এটা আল্লাহর রহমত বলে অনেকে খুশিও হন, কিন্তু পাগলের সুখ মনে মনে, কারণ পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সারা বিশ্বে প্রমাণিত তেলের মজুদের একটা বিশাল অংশ কিন্তু মধ্যপ্রাচ্যের বাইরে। রাশিয়া এবং উত্তর আমেরিকা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এখন আর কেবল আমদানিকারক নয়, তারা বিশাল মজুদের উপর দাঁড়িয়ে বিশ্বের বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। কিন্তু সবচেয়ে রহস্যময় অঞ্চলটি হলো গ্রিনল্যান্ড এবং আর্কটিক। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর অবিকৃত তেলের 13% এবং গ্যাসের 30% বরফের নিচে আটকা পড়ে আছে। যদি জলবায়ু পরিবর্তনের কারণে এই বরফ গলে যায়, তবে বিশ্ব রাজনীতির ভারসাম্য আরব থেকে সরে গিয়ে সুমেরু বৃত্তের দিকে চলে যাবে। অন্যদিকে ভেনেজুয়েলার হাতে আছে বিশ্বের বৃহত্তম তেলের ভান্ডার, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতা আর রাজনৈতিক অস্থিরতা দেশটিকে অভিশপ্ত করে রেখেছে। অর্থাৎ সম্পদ থাকলেই হয় না, তা উত্তোলনের জন্য স্থিতিশীলতাও থাকতে হয় প্রযুক্তিগত সক্ষমতা, যা এতদিন মধ্যপ্রাচ্যকে একক আধিপত্য দিয়েছিল। তবে নিকোলাস মাদুরোকে কিডন্যাপ করার মাধ্যমে তেলের দখল কিন্তু সেই আমেরিকানদের হাতেই চলে গিয়েছে। এদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের লোকেরা বাহবা দিতেই পারে। টাকায় টাকা আনে, আর আমেরিকা মোটা টাকা খরচ করে যে বিশাল সামরিক বাহিনী পুষছে, সেটা কাজে আসছে ভেনেজুয়েলার মতো নতুন টাকার খনি নিজেদের দখলে করে নেওয়ার কাজে। কিন্তু ভেনেজুয়েলার তেলের সমস্যা আছে, এটা অনেক বেশি ঘন, যেটাকে বলা হয় এক্সট্রা হেভি ক্রুড অয়েল। এটা সাধারণ তেলের তুলনায় অনেক বেশি ঘন এবং আঠালো। ভেনেজুয়েলার ওরোনিকো বেল্টে যে তেল পাওয়া যায় তা মূলত বিটুমিনাস লেভেলের। এই তেলে কার্বনের তুলনায় হাইড্রোজেনের পরিমাণ থাকে কম এবং এতে লম্বা শিকলযুক্ত হাইড্রোকার্বন অণুর উপস্থিতি বেশি থাকে। ফলে এটি তরলের চেয়ে অনেকটা আলকাট্রার মতো ঘন হয়। প্রচুর সালফার এবং ভারী ধাতু যেমন ভ্যানেডিয়াম ও নিকেল মেশানো থাকে, যা এর ঘনত্ব ও ওজন বাড়িয়ে দেয়। মাটির নিচে অনেক ব্যাকটেরিয়া অনেক সময় তেলের হালকা অংশগুলো খেয়ে ফেলে, তাই শুধুমাত্র ভারী অংশটি অবশিষ্ট থাকে। এই তেল সাধারণত পাম্প দিয়ে তোলা কঠিন। এটি মাটির নিচ থেকে বের করার জন্য উচ্চ চাপের বাষ্প ইনজেক্ট করতে হয়, যাতে তেল কিছুটা পাতলা হয়ে উপরে উঠে আসে। সাধারণ পাইপলাইনের ভেতর দিয়ে এই তেল নিজে থেকে প্রবাহিত হতে পারে না। এটি চলাচলের উপযোগী করার জন্য এর সাথে পাতলা তেল বা ডিলুয়েন্ট মেশাতে হয়। ভেনেজুয়েলাকে মাঝে মধ্যে বিদেশ থেকে পাতলা তেল আমদানি করতে হতো শুধু এই ভারী তেল পরিবহনের জন্য। এই তেল সাধারণত রিফাইনারিতে পরিষ্কার করা যায় না। এর থেকে পেট্রোল বা ডিজেল বের করতে হলে বিশেষায়িত অত্যন্ত ব্যয়বহুল রিফাইনারি বা আপগ্রেডার প্রয়োজন হয়। ঘন তেল থেকে সালফার আলাদা করা বেশ কঠিন এবং এটি পোড়ালে বায়ুমণ্ডলে দূষণও ছড়ায়। এছাড়া পাইপলাইন ফেটে গেলে
এই ঘন তেল পরিষ্কার করা সাধারণ তেলের চেয়ে অনেক বেশি কষ্টসাধ্যও বটে। ভেনেজুয়েলার যে বিশাল ঘন তেলের মজুদ, যেটার দখল ইউএস নিয়েছে, তাদের পক্ষের সরকারকে ক্ষমতায় বসিয়ে সেই তেল মাটির নিচ থেকে ওঠানো, বিভিন্ন জায়গায় নেয়া এবং তা ব্যবহার করতে তাদের প্রচুর পাতলা ক্রুড অয়েল মেশাতে হবে। আর সেই পাতলা ক্রুড অয়েল আছে ইরানের কাছে। দর্শক, বিশ্ব রাজনীতি আসলে কোন বিষয়কে কেন্দ্র করে ঘরে, সেটা এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আচ্ছা বলুন তো দর্শক, সম্পদ কি সংঘাতের কারণ নাকি অজুহাত? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নে। তেলের মজুদ শেষ হলে কি মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হবে? না হওয়ার সম্ভাবনাই বেশি। মধ্যপ্রাচ্যের সংঘাতের মূলে তেল ছিল একটা কারণ, কিন্তু একমাত্র কারণ নয়, এটা আপনাদের মনে রাখতে হবে। এই অঞ্চলের লড়াইয়ের 3টি গভীর স্তর রয়েছে, যা তেলের উপর মোটেও নির্ভর করে না। যদি প্রথমত বলি তাহলে হচ্ছে ভৌগোলিক নিয়ন্ত্রণ, অর্থাৎ সুয়েজ খাল, হরমুজ প্রণালী বা বাব আল মানদেবের মতো রুটগুলো সবসময় বিশ্ব শক্তির আকর্ষণের সেন্টার পয়েন্ট হয়ে থাকবে, আর তা সেখানে তেল থাকুক আর না থাকুক। দ্বিতীয় কারণটা যদি বলি তাহলে আমি বলবো আদর্শিক ও ধর্মীয় আধিপত্য, শিয়া সুন্নি মেরুকরণ এবং আঞ্চলিক নেতৃত্বের লড়াই। যেমন সৌদি আরব বনাম ইরান, তেলের ড্রাম শূন্য হয়ে গেলেও থামার লক্ষণ নেই। এটা এখন আর শুধু সম্পদের লড়াই না, এটা একটা সম্মানের এবং ঐতিহ্যের লড়াই, যে লড়াই তেল শেষ হলেই থেমে যাবে সেটা মোটেও বলা যায় না। তৃতীয়ত যে সংকটের কথা আমি বলবো, যেটি বর্তমান প্রেক্ষাপটে তেলের সংকট বলা হলেও কিন্তু ভবিষ্যৎ যে সংকট তৈরি হতে যাচ্ছে তা হচ্ছে পানির সংকট। তেলের জায়গায় সামনের দিনগুলোতে ব্লু গোল্ড বা পানি নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের খুব বেশি সম্ভাবনা রয়েছে। তেল পানি কিছুই নেই মানে অর্থনীতি ধসে পড়বে, আর সেই দারিদ্র্য থেকে জন্ম নেবে আরো বড় ধরনের উগ্রবাদ, সংঘর্ষ। এই 3টি বিষয়কে যদি আর একটু ভেঙে বলি, অর্থাৎ তেল শেষ হয়ে গেলে মধ্যপ্রাচ্যের শান্তি আসলেই আসবে কি আসবে না, একটু বিশ্লেষণ করলে আমার যে ধারণা দাঁড়ায় সেটি হচ্ছে, যতটা আশা দেখা যাচ্ছে বাস্তব পরিস্থিতি তার চেয়ে বেশি অনেক জটিল ও ভয়ঙ্কর হতে পারে। আমাদের বুঝতে হবে যে এই অঞ্চলে তেলের ভূমিকা কেবল একটি জ্বালানি হিসেবে নয়, বরং এটি একটি রাজনৈতিক ঢাল এবং অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে। যখন মাটির তলায় সম্পত্তি ফুরিয়ে যাবে, তখন এই অঞ্চলের দেশগুলো এক নজিরবিহীন অস্তিত্ব সংকটের মুখোমুখি হবে, যা শান্তি না এনে নতুন ধরনের অস্থিরতা উস্কে দিতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মূলত রেন্টিয়ার টেস্ট বা করহীন রাষ্ট্র ব্যবস্থা চালু। এখানে রাজতন্ত্র বা শাসক গোষ্ঠী জনগণের ওপর কর আরোপ না করেই তেলের টাকায় সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করে। ফলে তেল ফুরিয়ে গেলে এই আয়ের উৎস বন্ধ হয়ে যাবে, তখন সরকার বাধ্য হবে জনগণের উপর ভারী কর চাপাতে। তখন মানুষ কর দেবে এবং তারা স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক অধিকার ও জবাবদিহিতা চাইবে। ঝামেলা বাঁধবে ঠিক ওইখানটায়। ঐতিহাসিকভাবে দেখা গেছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের শাসকরা ক্ষমতা ধরে রাখতে কঠোর দমনপীড়ন বা উগ্র জাতীয়তাবাদের পথ বেছে নেন। যদি তাই হয় তবে অভ্যন্তরীণ গৃহযুদ্ধ বা গণ অভ্যুত্থান শুরু হওয়ার ঝুঁকি তেলের যুগের চেয়েও বেড়ে যেতে পারে। আবার তেলের রাজনীতি যদি শেষ হয়েও যায়, ভূ রাজনীতির চিরাচরিত লড়াইগুলো কিন্তু থেকেই যাচ্ছে। ইরান এবং সৌদি আরবের মধ্যে যে ঐতিহাসিক এবং আইডিওলজিক্যাল ক্লাশ, তা তো তেলের কারণে হয়নি। এটা আসলে ইসলামের ধর্মীয় নেতৃত্ব এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই। এমনকি তেলের গুরুত্ব শূন্য হয়ে গেলেও এর লড়াই চলতে থাকবে। সাথে যোগ হবে এক নতুন ভয়াবহতা, পরমাণু শক্তি। তেলের অভাব মেটাতে এবং নিজেদের সামরিক শক্তি অজেয় রাখতে এই অঞ্চলের দেশগুলো তখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা নিউক্লিয়ার এনরিচমেন্ট করতে আরো মরিয়া হয়ে উঠবে। মাটির নিচের তেল যখন শেষ হবে, তখন ক্ষমতার দাপট দেখানোর একমাত্র অস্ত্র হয়ে দাঁড়াবে পরমাণু প্রযুক্তি, যা এই অঞ্চলকে চিরস্থায়ী বারুদের বাক্সে পরিণত করতে পারে। সবচেয়ে বড় বিপত্তি দেখা যাবে প্রকৃতি নিয়ে।
মধ্যপ্রাচ্যের অনেক সমৃদ্ধ শহর সমুদ্রের পানি লবণ মুক্ত করেই টিকে আছে। এটা করতে অনেক টাকার দরকার পড়ে। তেলের আয়না থাকলে এই প্রযুক্তি চালানো অসম্ভব হয়ে পড়বে। তখন শুরু হবে বেঁচে থাকার আদিম লড়াই, অর্থাৎ পানির যুদ্ধ। যে ভূখণ্ডে একসময় তেলের ফোয়ারা নিয়ে লড়াই হতো, সেখানে এক ফোঁটা সুপেয় পানির জন্য দেশগুলো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়বে। সুতরাং পরাশক্তিগুলোর তেল কেন্দ্রিক হস্তক্ষেপ হয়তো কমবে, কিন্তু অভাবের তাড়নায় মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে আরো বেশি সহিংস হয়ে উঠতে পারে, এটা বলাই যায়। শান্তি আসলে নির্ভর করছে তেলের ড্রাম শূন্য হওয়ার ওপর নয়, বরং এই দেশগুলো কতটা দূরদর্শিতার সাথে পরমাণু উত্তেজনা কমানো এবং নিজেদের অর্থনীতিকে নতুন করে সাজাতে পারছে তার উপর। না হলে তেলের কালো ধোয়ার জায়গায় আমরা দেখব অভাব আর পারমাণবিক দম্ভের এক রক্তিম ভবিষ্যৎ। আচ্ছা, নিউক্লিয়ার ফ্যাক্টরটা কি? আগুনের বদলে কি বিদ্যুৎ? তেল পরবর্তী পৃথিবীতে টিকে থাকতে মধ্যপ্রাচ্য এখন এক বিপজ্জনক খেলায় মেতেছে, নিউক্লিয়ার এনরিচমেন্ট। আরব আমিরাত থেকে সৌদি আরব প্রত্যেকের লক্ষ্য এখন পারমাণবিক শক্তি। বাহ্যিকভাবে বলা হচ্ছে এটি কার্বন মুক্ত বিদ্যুতের জন্য, কিন্তু পর্দার আড়ালে এটি একটি প্রতিরক্ষা ঢাল। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে ইসরায়েল এবং আমেরিকার উদ্বেগ প্রমাণ করে যে এই অঞ্চলে পারমাণবিক সমৃদ্ধকরণ কেবল জ্বালানি নয়, বরং ভূ রাজনৈতিক তুরুপের তাস। 1938 সালের সেই সকালে যে তেলের ফোয়ারা সৌদি মরুভূমিকে ভিজিয়ে দিয়েছিল, তা এই অঞ্চলকে দিয়েছিল অসীম ক্ষমতা আর বিলাসিতা। কিন্তু আমরা ভুলে যাই, ইতিহাস বৃত্তের মতো করে ঘোরে। তেলের যোগান সীমিত, কিন্তু মানুষের ক্ষমতার লোভ কিন্তু অসীম। ভবিষ্যৎ হয়তো এমন হবে যে মধ্যপ্রাচ্যের মাটির নিচে শূন্য হয়ে পড়েছে, অথচ মাটির ওপরে যুদ্ধের দামামা ঠিক বেজেই চলেছে। কখনো পানির জন্য, কখনো ধর্মের জন্য, আবার কখনো পরমাণু সক্ষমতার জন্য। পার্থক্য শুধু এতটুকুই, তেলের যুদ্ধের ফল ছিল রক্ত আর কালো ধোঁয়া, কিন্তু পরমাণু যুগের সংঘাতের ফল হতে পারে কেবলই ছাই আর দীর্ঘ নীরবতা। আমরা কি প্রস্তুত সেই নীরবতার জন্য? দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।